আজকে কাঁধে ব্যথা নিয়ে আলোচনা করব। কাঁধে ব্যথার অনেক রকম কারণ থাকতে পারে। আমরা আজকের আলোচনায় জানার চেষ্টা করব কাঁধে ব্যথা হওয়ার কত রকম কারণ আছে, কাঁধে ব্যথা হলে আমরা বাড়িতে কিভাবে ম্যানেজ করব, কখন ডাক্তারের কাছে পৌঁছবো, ডাক্তারের কাছে গেলেই কি সার্জারি করতে হবে নাকি ওষুধেও কাজ হবে, সব কটা বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব। আর এই সমগ্র আলোচনায় আমাদের যিনি মুখ্য অতিথি আছেন তিনি আপনাদের সবার চেনা ডক্টর এস এ মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কাঁধে ব্যথা অনেক রকম হয়। কাঁধে ব্যথা বালিশ যদি ঠিক মতন যদি কোনো উঁচু বালিশে ঘুমাই বা বালিশের সাইজ যদি ঠিক না হয়, হাইট যদি ঠিক না হয়, সেটা যেমন একটা কারণ আছে। অনেক সময় আমরা ফ্রোজেন শোল্ডারের কথাও শুনি, সেটাও একটা কারণ। তো জানার চেষ্টা করব আজকে যে কাঁধে ব্যথার আর কি কি কারণ আছে। আপনি তো একটা বললেন যে ফ্রোজেন শোল্ডার হুম খুব কমন, এবং যারা ডায়াবেটিক হুম। তাদের জন্য ভীষণ কমন। আচ্ছা, ডায়াবেটিস হলেও কাঁধে ব্যথা ভীষণ ভীষণ কমন ফ্রোজেন শোল্ডার হয়। আচ্ছা। এরকম পেশেন্টও আমি পেয়েছি যে তিনি জানতেন না তিনি ডায়াবেটিক, কাঁধে ব্যথা নিয়ে আমার কাছে এসেছিলেন। আচ্ছা। তো দেখে মনে হয়েছে ফ্রোজেন শোল্ডার হয়েছে। আমি কিছু পরে পরীক্ষাও করতে দিই দেখার জন্য যে ফ্রোজেন শোল্ডার একটা ডাক্তারি সুন্দরী নাম আছে, অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ফ্রোজেন শোল্ডার ডায়াগনোজড হওয়ার পর ভদ্রলোকের আমি সুগার টেস্ট করতে দিই। আচ্ছা। তারপরে দেখা যায় তার ডায়াবেটিস হয়েছে, তারপর ডায়াবেটিসের চিকিৎসা হয়। এটা তো কেউ ভাবতেই পারবে না যে আমার একদম। কাঁধে ব্যথা আছে, তার মূল কারণ হচ্ছে ডায়াবেটিস। এবং ডায়াবেটিসের চিকিৎসার পরে ডায়াবেটিস কন্ট্রোলে হয়, তারপরে তার কাঁধে ব্যথা কমে পুরোপুরি। আচ্ছা। শুধু ফ্রোজেন শোল্ডার কাঁধে ব্যথার একমাত্র কারণ না, অনেক আলাদা কারণ আছে। রোটেটর কাফ টেন্ডিনাইটিস বলা হয়, এখানে একটি মাসেল আছে, তার টেন্ডিনের ইনফ্লামেশন বা টিআরএ হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, জয়েন্টের বাত, কোনো ট্রমা হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, কাঁধে পড়ে গেছে, কাঁধে ধাক্কা লেগে গেছে, তখন বুঝতে পারেনি, বা ডিসলোকেশন। অনেক সময় লোকে ভারী বালতি বা ভারী কিছু ওজন তুলতে গিয়েও মানে এখানে ডিসলোকেট করে যেতে পারে বা ব্যথা লাগতে পারে। আবার খুব সাধারণ কারণ যে দেখা যায় যে কাঁধে ব্যথা হয়েছে, কাঁধে পেশেন্টরা তো সব কাঁধে ব্যথায় তো বলতে পারেন না যে ফ্রোজেন শোল্ডার হয়েছে বা কিছু, তো কাঁধে ব্যথা নিয়ে এসেছেন, দেখা গেছে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সিভিয়ার। আচ্ছা। ব্লাড টেস্ট করে দেখা গেছে 4.2, তারপরে তাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়, তারপরে তার কাঁধে ব্যথা চলে যায়। ফলে কাঁধে ব্যথার একটা নির্দিষ্ট কোনো কারণ নেই, যে কাঁধে ব্যথা বলে কোনো অসুখ নেই। এটা একটা উপসর্গ। আমাদের তার ক্লিনিক্যালি এক্সামিন করে বা অন্য কোনো ভাবে দেখতে হয় যে তার কাঁধে ব্যথার কারণটা কি। আচ্ছা। তো আমি আর একটা জিনিস শুনেছি, মানে আপনি যেটা বললেন যে ডায়াবেটিস থেকে কাঁধে ব্যথা হয়। আচ্ছা, হার্টের অসুখ থেকে কি কখনো কাঁধে ব্যথা হতে পারে? হ্যাঁ, হার্টের অসুখ থেকে কাঁধে ব্যথা হতে পারে। আচ্ছা। বাঁদিকে সাধারণত হার্ট থাকে। আচ্ছা। যদি কারো বা কাঁধে ব্যথা হচ্ছে, তার সঙ্গে অল্প একটু বুকের দিকে ব্যথা হচ্ছে, বা হাতের আর্মের ইনার আর্ম, যে এই হাতের এই অংশটা তার ভিতরের দিকে ব্যথা হচ্ছে, হাতে অব্দি চলে যাচ্ছে নিচের দিকে, তাহলে কিন্তু এটা হার্টের, অনেক সময় হার্ট অ্যাটাকেও রেফার্ড পেন হয়। যেরকম চোয়ালে যায়, যেরকম গলায় যায়, যেরকম আপার অ্যাবডোমেনে যায়। আমরা সাধারণত হার্ট অ্যাটাকের ব্যথাটা কিরকম, একটা প্রিকর্ডিয়াল চেস্ট পেন, ক্রাশিং কাইন্ড অফ, এবং তার সঙ্গে কিছু সিমটম থাকবে, সোয়েটিং, রেস্টলেসনেস, এগুলো থাকে। কিন্তু বুকে ব্যথার সঙ্গে যদি কাঁধে ব্যথা হয়, হার্ট অ্যাটাক সাসপেক্ট করতে হয় এবং দেখতে হয় যে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। এটা তো একটা ভালো জিনিস, মানে আমরা জানলাম আজকে। মানে আপনার কাছে যে এই ভদ্রলোকটি এসেছিলেন কাঁধে ব্যথার জন্য, তারপরে তার ধরা পড়লো ডায়াবেটিস। মানে আমি তো বলবো ওই ভদ্রলোক অনেক সচেতন যে উনি ডাক্তারবাবুর কাছে এসে পৌঁছেছেন, নাহলে তো অনেকে হয়তো হাত ঘোরাতেন, হয়তো একটা গরম শেক, ঠান্ডা শেক, বিভিন্ন রকম মলম মালিশ করে যেতেন, কিন্তু তার ভেতরের যে রোগটা সেটা তো ধরা পড়তো না। তো যাই হোক, আমরা এই ধরনের আলোচনা এই কারণেই আমরা করি, যাতে মানুষের কাছে এই ধরনের তথ্য বেশি করে পৌঁছায়, যাতে তারা যে সমস্যাগুলো বুঝতে পারে এবং ডাক্তারের কাছে পৌঁছায়। তো কাঁধে ব্যথা তো বুঝলাম এতগুলো কারণের জন্য হয়। তো এবার আমি যেটা জানতে চাইবো যে কোন ব্যথাগুলো সিভিয়ার, মানে ডাক্তারের কাছে পৌঁছতেই হবে। মানে এমন নয় যে বাড়িতেই আপনার সেঁক দিলে আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ফ্রোজেন শোল্ডার ইত্যাদি গুলো একটু সেক দিলে ব্যথাটা কমে, কিন্তু মনে করুন কারো একটা ইনজুরি হয়ে ফ্র্যাকচার হয়েছে, আচ্ছা, বা লিগামেন্ট টিয়ার হয়েছে, আচ্ছা আচ্ছা, অথবা শোল্ডার, উনি বুঝতেই পারবেন যে সেখানে কোথাও না কোথায় কন্টাক্ট হয়ে ট্রমা পড়ে, বা শোল্ডার ডিসলোকেশন হয়েছে, যে হাতটার ঘোরাতে পারছেন না, মনে হচ্ছে এটা উঁচু হয়ে গেছে, ডিসলোকেশন। এই সব ক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে। হতে পারে আপনার কোনো সার্জারি লাগবে,
সেই যখন ডিসলোকেশন হয় কিছু কিছু ক্ষেত্রে অটো কারেকশন হয়ে যায়, অটো কারেকশন মানে স্পন্টেনিয়াস ওটা রিলোকেশন হয়ে যায়, সেরে যায়। কিন্তু যেসব ক্ষেত্রে সারে না সেসব ক্ষেত্রে তো ওটা অপারেশন করতে হবে, বা কারো অ্যাডভান্স আর্থ্রাইটিস হয়েছে শোল্ডার জয়েন্টে, তখন ওদের শোল্ডার রিপ্লেসমেন্ট করতে হবে, আর্থোপ্লাস্টি করতে হবে, সেই ক্ষেত্রে সার্জারির প্রয়োজন আছে। বা কোনো ক্ষেত্রে যদি ফ্র্যাকচার হয়, যে হিউমেরাল হেড, আমাদের যে হার্ট, এটা হাড় আছে এখানে, হার্ট, এই হাড়টাকে বলা হচ্ছে হিউমেরাস, এটার মাথা আছে একটা হেড, সেটার নিচে বা সেটার আশেপাশে যদি ফ্র্যাকচার হয় তাহলে সেক্ষেত্রে তো সার্জারি করতে হবে। আরো দুটো জিনিস আমি একটু জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে স্পন্ডাইলোসিস। এই দুটোর কারণে কি কাঁধে ব্যথা হয়? হ্যাঁ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যাদের স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলাইটিস আছে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, তাদের নার্ভ কম্প্রেশন যাদের ক্ষেত্রে হচ্ছে, যেহেতু আমাদের শোল্ডার জয়েন্ট এবং আপার ব্যাক, পিঠের উপরের দিকে যে নার্ভগুলো আসে সেখানে এই সার্ভাইকাল স্পাইন থেকে নার্ভগুলো বেরোয়, সেই ক্ষেত্রে নার্ভ কম্প্রেশনের জন্য ব্যথা হতে পারে। আচ্ছা। মেন্টাল স্ট্রেস যখন হয়, নেক মাসল স্টিফনেস বা স্প্যাজম হয়, তার জন্য কিন্তু শোল্ডারে ব্যথা হতে পারে। সুতরাং এই দুটো কারণেও হতে পারে, একটা হচ্ছে স্পন্ডিলাইটিস আর একটা হচ্ছে মেন্টাল স্ট্রেস, দুটোতেই আপনার ব্যথা হতে পারে শোল্ডার জয়েন্টে। সুতরাং সব ক্ষেত্রেই যে কোনো ফিজিক্যাল কারণ থাকতে হবে তা নয়, কিন্তু যে সবসময় তার একটা ফ্রোজেন শোল্ডার থাকতে হবে, আর্থ্রাইটিস থাকতে হবে, ট্রমা থাকতে হবে, অন্য কোনো লিগামেন্টাল টিয়ার বা তার একটা টেন্ডেন টিয়ার কিছু একটা হয়েছে, সবসময় যে থাকতে হবে তার কোনো মানে নেই। অনেক সময় এরকম পেশেন্টরা তো বলেনি, অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে তার বুকে ব্যথা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা বহু করে দেখা গেল কিছুই নেই, তার স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে হচ্ছে, তাকে অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশন দেওয়ার পর ইমপ্রুভ করে গেল ব্যাপারটা। শোল্ডার জয়েন্টের ক্ষেত্রেও তাই, কাঁধে ব্যথার ক্ষেত্রেও তাই হয় অনেক সময়। আচ্ছা, তাহলে এই যে এত ধরনের কাঁধে ব্যথা আমরা শুনলাম, ট্রমা বা টেন্ডন ছিঁড়ে গেলে এটা তো এক্সারসাইজ করলে যাবে না, এটা আপনাকে চিকিৎসকের কাছেই পৌঁছতে হবে, এবং এটা এটা এমার্জেন্সি কন্ডিশন। তো বাকি যে সমস্ত কাঁধে ব্যথাগুলো আছে, তো সেই কাঁধে ব্যথাগুলোর জন্য আমি বাড়িতে কি করতে পারি? সাধারণ কাঁধে ব্যথার জন্য যদি খুব বেশি ব্যথা না হয়, গরম সেক দিতে পারি। আচ্ছা, সে প্যারাসিটামল খেতে পারি। আচ্ছা, খুব মাইল্ড পেন কিলার, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, মানে তার যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে, কিডনি রোগ ইত্যাদি বা হার্টের রোগ, পেন কিলার খাওয়া যেতে পারে। আইবুপ্রোফেন বা অ্যাসিক্লোফেনাক গ্রুপের ওষুধ, দেখে নিতে হবে সেসব ওষুধে অ্যালার্জি আছে কিনা। ফিজিওথেরাপিতে খুব ভালো কাজ করে। আচ্ছা, ইউএসটি, আল্ট্রাসাউন্ড থেরাপি বা ইন্টারফারেন্সিয়াল থেরাপি, আইএফটি, এগুলোতে ভীষণ শোল্ডার জয়েন্টে কাজ করে, যাদের ওই ফ্রোজেন শোল্ডার, এই ব্যথা বা স্টিফনেস বা শোয়ার দোষে বা পশ্চাৎ প্রবলেম, ভারী জিনিস ক্যারি করে এটা হয়েছে সেসব ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটু আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আপনি ফিজিওথেরাপির কথা বললেন এবং বেশ কিছু রেডিও ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টের কথা বললেন। তো আমি দর্শকদের একটু জাস্ট বলতে চাই, মানে এটা আপনাকে একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, এবং তাদের বেশ কিছু ডিভাইস আছে, যে ডিভাইসের মধ্যে একটা নির্দিষ্ট তরঙ্গের একটা সাউন্ড ওয়েভ বেরোয়, এবং যার মাধ্যমেই চিকিৎসাটা হয়। তো ফিজিওথেরাপির একটা পার্ট গেল। আচ্ছা, আর কি করতে পারি আমরা? যে কারণে এই ব্যথাটা হচ্ছে, যদি ফ্রোজেন শোল্ডার হয়, তাহলে ডায়াবেটিসের জন্য যদি হয়, তাহলে ডায়াবেটিসটাকে ভালো করে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তাহলে ব্যথা চলে গেলে আবার ব্যথা ফিরে আসে। এখানে একটা ডায়েটেরও রোল আছে। যদি Important. আপনি মানে ডায়াবেটিক হন, তাহলে আপনাকে ডায়েট তো মেনটেন করতেই হবে। একদমই। আর যাদের হাড় ক্ষয়ে গিয়ে শোল্ডারে ব্যথা হচ্ছে, শোল্ডারে আর্থ্রাইটিস হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ খাবার খেতে হবে। বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি, ফলমূল, যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর প্রচুর পরিমাণে আছে। যেমন আমি বলছিলাম যে যদি বেরিজ খাওয়া যায়, তার মধ্যে তো অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যদি লাল আঙুর যেগুলো পাওয়া যায়, লাল আঙুরের মধ্যে রেসভেরাট্রল প্রচুর আছে, অ্যান্টিঅক্সিডেন্ট। একটা ভালো কোনো চেরি খেলেন বা স্ট্রবেরি, কালারফুল যে সমস্ত ফ্রুটস গুলো আছে একদম। এবার এগুলো সবকটাই যে প্রচন্ড দামি তা কিন্তু নয়। যে স্ট্রবেরি প্রচুর দাম নয়, কিন্তু একদমই না। মানে নামটা এমন একটা গাল ভরা নাম যে হয়তো আপনার খুব যে একবারে সুস্বাদু খাবার আমি সেটাও বলছি না, বাট এগুলো ইজিলি অ্যাভেলেবল এবং দাম এমন কিছু বেশি না। চাইলে মানুষ খেতেই পারে। টমেটো খেতে পারে, বেগুন, বেগুনি রঙের রং সেটা, বা বেল পেপার যেগুলো আছে, মানে ক্যাপসিকামের সবুজ বাদ দিয়ে অন্য জাত ভাইগুলো, মানে হলুদ এবং লাল ভাইদের কথা বলা হচ্ছে, হলুদ এবং লাল ভাই, সেগুলো খেলে তো তার অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং সেটা শরীরের জন্য ভালো। আমি ডিম খেতে বলি, ডিমের মধ্যে যা ভালো জিনিস আছে এই কুসুমের মধ্যে আছে, বাকি সাদাটাতে নেই। সাদাটার মধ্যে অ্যালবুমিন আছে, প্রোটিন বাদ দিন, বেশিরভাগ ভালো জিনিসগুলো এই কুসুমের মধ্যে, যে কুসুম সমেত ডিম খেতে বলি।
পালসেস লেগিউমস খেতে বলি। মানে ভালো ফুড খেয়ে আপনি যদি সকালবেলা চাউমিন, দুপুরে পাস্তা, সন্ধ্যেবেলা বিরিয়ানি, রাত্রিবেলা 4টে আইসক্রিম খান, এবার আপনার যদি খাবারের প্যাটার্ন এই হয় যার মধ্যে ফাইবার নেই, যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অলমোস্ট নীল, তাহলে তো হাড় ক্ষয়বে। এবার ইয়াং এজ গ্রুপে এগুলো খেয়ে ম্যানেজ দিতে পারবেন, কিন্তু এই যে বয়সটা জার্নি, যখনই হ্যাঁ, একটু 40 কি 50-এর উপর হয়ে তখনই যাবে ঝামেলাগুলো শুরু হবে। তখনই ঝামেলা শুরু হবে। আমাদের যে ডায়েটারি গুড হ্যাবিটস, এই জার্নিটা শুরু হওয়া উচিত কম বয়স থেকে, হতে পারে 12-13 বছর বয়স থেকেই শুরু করা উচিত। বাড়িতে এই কালচারটা থাকতে হবে, ট্রেনিংটা থাকতে হবে, তবে হাড় শক্তপোক্ত থাকবে। মানে আমি শুনেছি, আমি ভুলও হতে পারি, সেটা হচ্ছে জাপান স্কুলে নাকি এটা পড়ানো হয় যে কোন খাবারগুলো আপনার হেলদি, এক্স্যাক্টলি, কোনগুলো আপনি খাবেন এবং কোনগুলো থেকে আপনার একটু দূরে থাকবেন, একদম ছোট বয়স থেকে শেখানো হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা জিনিস কোথাও আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি বলেছিলেন আলোচনার শুরুর দিকে, সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য কি কোনো রকম ডায়েট, খাওয়া দাওয়া? ভিটামিন ডি খাবারের মধ্যে খুব কম পরিমাণে পাওয়া যায়। কিছু কিছু ফর্টিফাইড দুধ আছে বাজারে পাওয়া যায়, কিছু কিছু ফর্টিফাইড ডিম আছে, অরেঞ্জ জুস পাওয়া যায় ভিটামিন ডি ফর্টিফিকেশন করে, এই খাবারগুলোতে পাওয়া যায়। খাবার থেকে ভিটামিন ডি আসে না, ভিটামিন ডি আসে সূর্য থেকে। সূর্যের মধ্যে মানে রোদের মধ্যে যদি 15 মিনিট সারাদিনে হাঁটা যায়, প্রচুর জামা কাপড় পরে রং না, নষ্ট হয়ে যাবে বললে তো হবে না। তাহলে সূর্যের আলোটা পড়বে কোথায়? জামার উপরে, জামা থেকে তো ভিটামিন ডি তৈরি হবে না। সূর্যের আলোটা পড়তে হবে আমাদের চামড়াতে। যতটা কম জামা কাপড় পরে রোদের মধ্যে ঘুরে ফিরে বেড়ানো যায়, তত ভিটামিন ডি ভালো তৈরি হবে। মহিলাদের ক্ষেত্রে নিঃসন্দেহে এটা একটা অসুবিধাজনক ঘটনা, সেই জন্য মহিলাদের ভিটামিন ডি অনেক ঢেকে ঢুকে থাকেন বলে, এবং কিছু কমিউনিটিতে ভিটামিন ডি খুব ডেফিসিয়েন্সি কমন, যারা অনেক জামা কাপড় পরে থাকেন তাদের ধর্মীয় কারণে, এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন ডি খেতে হয় প্রত্যেক বছরেই ভিটামিন ডি সাপ্লিমেন্টস নিতে হয়, কিন্তু সেটা নেওয়া উচিত। কারণ ভিটামিন ডি আমাদের হার্টের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক, আমাদের হাড়ের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক, আমাদের মেন্টাল হেলথের সঙ্গে সম্পর্কিত, আমাদের ডায়াবেটিস মানে মেটাবলিক হেলথের সঙ্গে সম্পর্কিত, সুতরাং কিডনি ফাংশনের সঙ্গে রিলেটেড। সুতরাং ভিটামিন ডি কে ইগনোর করা যাবে না। আর ওভারঅল হাড়ের ব্যাপারটা তো আছে, ভিটামিন ডি যদি অ্যাডিকুয়েটলি না থাকে, হাড়ের মধ্যে ক্যালসিয়াম ঢুকবে না, এবং হাড়ের মধ্যে ক্যালসিয়াম ঢুকতে গেলে, হাড় শক্তপোক্ত হতে গেলে কিছু ওষুধ আছে, যেমন বিসফসফোনেট গ্রুপ অফ মেডিসিনস আছে, ক্যালসিটোনিন আছে, টেরিপ্যারাটাইড আছে, এবং ডেনোসুমাব বলে ওষুধ আছে। এই 4টে আমরা জানি এবং খুব কমনলি ইউজ করি, সেগুলো ইউজ করা যেতে পারে। তো এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, নিশ্চয়ই কারো না কারো কাঁধে ব্যথা আছে। তো আমাদের এই যারা দর্শক দেখছেন, তারা যাদের কাঁধে ব্যথা আছে, যাদের কথা বলছি, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে? 5টা পয়েন্ট আমি বলতে চাই। আচ্ছা। একটা হচ্ছে, কাঁধে ব্যথা যদি 7 দিনের বেশি থাকে, ডাক্তার দেখাতে হবে। কাঁধে ব্যথা যদি এক্সক্রুশিয়েটিং হয়, খুব ব্যথা করছে কাঁধে, কনকন করছে একদম, ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। 3 নম্বর, ডেইলি ডায়েটারি হ্যাবিটসটা ঠিক করতে হবে। মানে আমাদের প্রত্যেক দিনের যে খাবার দাবার সেটা ভালো করতে হবে, যে খাবার দাবারটা একটু আগে আমরা আলোচনা করলাম, খুব গুরুত্বপূর্ণ সেটা। 4 নম্বর, রেগুলার এক্সারসাইজ করতে হবে। কিছু স্ট্রেচিং এক্সারসাইজও খুব ভালো কাঁধে, জাম্পিং জ্যাক করলেন, হাতটাও তো মুভ করে, তাতে কাঁধের এক্সারসাইজ হয়। স্টিফনেস যাতে প্রিভেন্টেড হয় সেটা দেখতে হবে, এবং কোনো যদি ইনজুরি হয় তাহলে যেন রেগুলার এক্সারসাইজ করে। ইনজুরি হলো, অপারেশন হলো, আমরা ভয়ে হাত নড়াচ্ছি না, হাতে অপারেশনে প্লেট স্ক্রু খুলে যাবে বললে তা হবে না। হাতটাকে ঠিক করে মোবিলিটি সেটাকে মেনটেন করতে হবে। আর আমরা জানি না, সেটা হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল হাড় দুর্বল করে দেয়, এটা থেকে শত যোজন দূরে থাকতে হবে। বহু ভিডিওতে আমরা আলোচনা করেছি। এই 5টা জিনিস আমার দর্শক বন্ধুদের জন্য আমার বলার। মোটামুটি আমরা সব ব্যাপারটা নিয়ে খোলামেলা আজকে আলোচনা করলাম। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। হেলথ নিয়ে যদি আপনারা সচেতন হন এবং চান যে এরকম ভিডিও আপনাদের ফিডে নিয়মিত আসুক, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে।